আর আমাকে ফেলে রেখে আমাদের কারো কাছে উত্তম রোমান্টিক নায়ক হয়ে জনগণের নয়নের মণি হলেও আমি প্রথম থেকে উত্তমকে অন্য ধরনের চরিত্রে ভেবেছি। আমি যখন অপরিচিত ছবিটা সৌমিত্রকে নিয়ে আরম্ভ করতে যাচ্ছি, আমাকে উত্তম বলল, আমার কোনো রোল নেই। আমি বললাম, তুই করবি? একদম নেগেটিভ রোল। উত্তম বলল, অভয়ের বিয়ে, সাহেব বিবি গোলাম, এরকম তো অনেক করেছি, একটা অন্য ধরনের চরিত্র করি এবার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ উত্তম কুমার সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো, সে কথাগুলো চিত্র পরিচালক সলিল দত্তের কথা। তাহলে মূল ভিডিওতে ফেরা যাক। সলিল দত্ত বললেন, আমি বললাম মোট 10-12 দিনের কাজ। উত্তম রাজি হলো। তারপর শুটিং চলাকালীন উত্তমের অনবদ্য অভিনয়ে চরিত্রটার প্রতি পরিচালক হিসাবে আমার চাহিদা বাড়ল। ফলে শুটিং প্রায় 20-22 দিন হয়ে গেল। কিন্তু উত্তম টাকা বেশি চায়নি, কারণ উত্তমের ইন্টারেস্ট ছিল অভিনীত চরিত্রটার প্রতি। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে। অপরিচিত ছবিতে রঞ্জন মল্লিকের চরিত্র যখন একটা হাইটে উঠে গেছে, ছবির নায়িকাকে গলা টিপে মেরে ফেলেছে, এরকম একটা মুহূর্তে আমি উত্তমকে বললাম যে আমার মনে হচ্ছে আরো একটা কিছু করতে হবে, না হলে ছবিটা শেষ হচ্ছে না। এই ভাবনা ভাবতে ভাবতে প্রায় 3 মাস পরে একটা ডেট চাইলাম। আমাকে বলল, কতক্ষণ লাগবে? বললাম, হাফ ডে হলেই চলবে। উত্তম এলো, এসে বলল, বল কি করব? স্ক্রিপ্টটা পড়। আমি 3 বার স্ক্রিপ্টটা পড়লাম এবং বললাম, রঞ্জন মল্লিক একটা মানসিক উন্মাদনার ফলে মার্ডারটা করেছে, কিন্তু এখন জেলে বসে শূন্য দৃষ্টি মেলে ভাবছে যে যাকে আমি নিজের কাছে ধরে রাখতে চেয়েছিলাম তাকে ধরে রাখতে পারলাম না। উত্তম শুনে ফ্লোরে গিয়ে একলা এক কোণে গিয়ে কিসব বিড়বিড় করতে লাগলো। কিছুক্ষণ পরে আমাকে বলল, আমি রেডি, শট নে। এক শটেই ওকে করলো। অপরিচিত ছবিতে একটি নাচের দৃশ্য ছিল। আমি উত্তমকে বললাম, তোকে আর অপর্ণাকে নিয়ে শটটা অমুক দিন টেক করব। উত্তম বলল, না না, আমি নাচতে পারবো না। আমি বললাম, তুই যা ভাবছিস তা নয়, মিউজিকের রিদমে অপর্ণাকে ধরে স্টেপিং ফেলা। উত্তম রাজি হলো। আসলে উত্তমের প্রথম হার্ট অ্যাটাকের কিছুদিন পরে ডাক্তার উত্তমকে দৈনিক 2 থেকে 3 ঘন্টার বেশি কাজ করতে বারণ করেছিলেন। এই কথাটা আমাদের ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়তে দেরি হয় না। ফলে কেউ আর উত্তমের ডেট নিতে আসতো না। সবাই ভয় পেতে শুরু করে যদি কোনো কারণে শুটিং আটকে যায়। আমিও সেই সময় লক্ষ্য করেছিলাম, উত্তমও একটু ভয় পেয়ে গিয়েছিল। আমাকে বলতো, আমাকে ডাক্তার ইজি চেয়ারে বসতে বলেছে, এই সময়ের মধ্যে খেতে বলেছে, ইত্যাদি। উত্তমের এই ভয় কাটানোর জন্য সেদিন আমি মিউজিক চালিয়ে দিয়ে শটটা নিতে শুরু করলাম। একটু আধটু গন্ডগোল হলেও পুরো মিউজিকটা কভার করে তবে শটটা কাটলাম। সেদিন ফ্লোরে ইন্ডাস্ট্রির মানুষের ভিড়, সকলের কৌতূহল, হার্ট অ্যাটাকের পর উত্তম নাচের শট কেমন ভাবে দেয়। আমি উত্তমকে বললাম, কি তুই যে নাচতে ভয় পাচ্ছিলি? তারপর থেকে উত্তমের মধ্যে কনফিডেন্স চলে এলো। এই অপরিচিত ছবি যখন 1964 সালে আমি করব বলে ভাবছি, হঠাৎ এসে বলল, আমি গৌরীপ্রসন্ন মজুমদারের কাছ থেকে একটা স্ক্রিপ্ট এনেছি, একটা কমেডি ছবি হতে পারে। যাই হোক, চিত্রনাট্যের একটু অদল বদল করে শুধু একটি বছর নামে ছবিটা করব বলে আমরা সিদ্ধান্ত নিলাম। আউটডোর শুটিং লোকেশন ঠিক হলো, উদয়পুরে করা হবে। সেই মতো আমরা দিল্লি হয়ে উদয়পুর যাব বলে রওনা দিলাম। কিন্তু দিল্লি পৌঁছে শুনে আমাদের সকলের টিকিট বাতিল হয়ে গেছে। যেহেতু উদয়পুরের মহারানী তার লোকজন নিয়ে ওই ট্রেনে যাচ্ছেন, তাই সব টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। তখন উত্তম বলল, চল আমরা আনরিজার্ভড কামরায় উঠে পড়ি। আমি বললাম, তুই যেতে পারবি? উত্তম বলল, না যাওয়ার কি আছে, আমাকে তো কেউ এখানে চেনে না। তাই ঠিক হলো, কুলিরা আমাদের জায়গা করে দিল, কিন্তু আনরিজার্ভড কামরা। ফলে দলে দলে গ্রাম্য মানুষজনের ভিড়ে ঠাসা হয়ে গেল কামরাটি, আর তাদের মালপত্র দুমদাম করে আমাদের উপর পড়তে লাগলো। এইভাবেই রাতটাও কেটে গেল। সকালবেলা গিয়ে পৌঁছলাম উদয়পুরে। আসলে অভিনয়ের জন্য কোনো কষ্টকেই উত্তম ভয় পেত না। এমনকি ধানরাজ তামাং ছবিতে উত্তম রীতিমতো পাহাড়ে ওঠানামা করেছে, অসম্ভব পরিশ্রম করত। ডাক্তারের নিষেধ সত্ত্বেও 67 থেকে 80 পর্যন্ত টানা কাজ করেছে।
আমাকে মাঝে মাঝে বলতো, এই লটটা শেষ হয়ে গেলে তোর পুরীর বাংলোতে কিছুদিন রেস্ট নিয়ে আবার কাজ আরম্ভ করব। সিনেমা ছাড়া অন্য কিছু ভাবতো না, বা অন্য কিছুতে নিজেকে ইনভলভ করতে চাইতো না। তবে মানুষের কোনো সমস্যায় উত্তম ভাবতো, কিন্তু তা নিয়ে বাইরে কিছু প্রকাশ করতো না, চাপা স্বভাবের ছিল। অথচ বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আড্ডা দিত, কখনো কখনো 17-18 বছরের ছেলের মতন হয়ে উঠত। আবার দেখেছি উত্তম শুটিং করছে, একজন দুস্থ শিল্পীকে ফ্লোরে এসে দাঁড়াতে দেখলাম। উত্তমের চোখে পড়তেই নীরবে ড্রেসার কার্তিকদার কাছে গিয়ে বলল, সেই সময় কার্তিকদের কাছে উত্তমের টাকা পয়সা রাখা থাকতো। কার্তিকদার সঙ্গে সেই দুস্থ মানুষটিও ফ্লোর থেকে বেরিয়ে গেল। পরে জেনেছি অভাবগ্রস্ত ওই মানুষদের উত্তম নিয়মিত সাহায্য করত। একদিন শুটিং করতে এসে আমাকে এক মহিলাকে দেখিয়ে বলল, দেখ না যদি একটা কাজ দিতে পারিস। আমি ভাবলাম হঠাৎ এই মহিলার প্রতি উত্তমের মায়া মমতা এত কেন। উত্তম বলল, উনি আগে হিরোইনের রোল করতেন, 6 মাস ভদ্রমহিলার স্বামী, বিছানায় শয্যাশায়ী। উত্তম এমনই নরম মনের মানুষ ছিল। এমনকি নিজের ব্যক্তিগত জীবনেও যখন সুপ্রিয়ার সঙ্গে অন্তরঙ্গতা হলো, তখনও দেখেছি দুটো পরিবারে বিচ্ছেদ আসতে দেয়নি। যখনই কোনো পারিবারিক অনুষ্ঠান হয়েছে, ছেলে, ভাই, ভাইয়ের স্ত্রী সবাই এসেছে। এই যে সবাইকে বেঁধে রাখা উত্তমের মধ্যে ভীষণ ছিল। মানুষের হৃদয়ে যদি মায়া মমতা না থাকে, তাহলে তো এই ক্ষমতা অর্জন করা যায় না। উচ্চ স্তরে অনেক মানুষই পৌঁছন, কিন্তু তারা কজনই বা অন্যের কথা ভাবেন। তবে শিল্পী মানসিকতার মানুষদের মধ্যে একটা কোমলতা থাকেই। কোমল হৃদয়ের মানুষ না হলে বোধহয় বড় শিল্পী হওয়া যায় না। আমি যখন নিউ থিয়েটার্সে কাজ শিখতে ঢুকেছি, তখন শুনেছিলাম অনেক বিখ্যাত মাহিনা করা শিল্পী আছেন। আমি জেনেছিলাম যে প্রমথেশ বড়ুয়া মাসের মাইনা নিয়ে গাড়ি করে স্টুডিও থেকে বেরোচ্ছেন। হঠাৎ দেখলেন এক প্রৌঢ়া স্টুডিওর গেটে দাঁড়িয়ে আছেন। গাড়ি থেকে নেমে পুরো মাসের টাকাটা সেই প্রৌঢ়ার হাতে দিয়ে প্রমথেশ বড়ুয়া বলেছিলেন, আপনি পুরনো দিনের অভিনেত্রী, স্টুডিও আপনাকে টানে আমি বুঝতে পারি। যদি আপনার কোনোদিন কিছু প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু এরকম ভাবে স্টুডিওর গেটে দাঁড়িয়ে থাকবেন না। এই হলো মহৎ শিল্পীর মানবিকতা, যে আমারও একদিন এরকম দিন আসতে পারে। এই বোধটা উত্তমের মধ্যেও খুব ছিল। যদিও আমি জানি না উত্তম বরাবরই এরকম মানসিক গঠনের ছিল কিনা, কারণ আমি যখন সহকারী পরিচালক হিসাবে পথে হলো দেরি ছবিতে কাজ করি, তখন উত্তম 27-28 বছরের যুবক। এই বয়সে যদিও একজন মানুষের মানসিক কাঠামো সম্পূর্ণ তৈরি হয়ে যায় বলে জানি, মানুষকে ভালো লাগা, মমত্ববোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধের বিচার শক্তি পুরোপুরি চলে আসে। আবার অনেক মানুষ আছেন যিনি কম বয়সে এরকম থাকেন, আবার বয়সকালে একদম পাল্টে যান। উত্তমকে যারা ছোটবেলায় বা কৈশোরে দেখেছেন, তারাই সঠিক বলতে পারবেন উত্তমের মানসিক গঠন কিরকম ছিল। তবে যা আমি দেখেছি তা কোনোদিনও ভোলার নয়। আমার খুব ভাবতে অবাক লাগে যখন আজ দেখি মিডিয়া উত্তমকে নিয়ে এত হইচই করছে, অথচ একদিন মিডিয়া বুঝতেই পারেনি যে উত্তম মানুষের হৃদয়ে কতটা জায়গা জুড়ে আছে। যখন ভরত পুরস্কার প্রথম পেল, তখনও মিডিয়ার উপেক্ষা উত্তমকে সহ্য করতে হয়েছে। আমার মনে হয় উত্তম যদি রাজ কাপুরের সঙ্গম ছবিতে অভিনয়ের অফারটা সেদিন রিফিউজ না করত, তাহলে উত্তম শুধু বাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। মহানায়কের সম্বন্ধে সলিল দত্তের বলা এই কথাগুলো বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।